এখন তো একজন শিল্পীর জীবনের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেছে রাহুলদার মৃত্যুর পর থেকে। সেই বিষয়টা নিয়ে কি বলবেন যে গাফিলতিটা ঠিক কার? গাফিলতিটা না আমাদের সবার, এবং আমাদের আগের প্রজন্ম, হয়তো তার আগের প্রজন্মের। কারণ আমরা আহ, দেখেছি যে চাহিদা সবসময় ঊর্ধ্বমুখী। আমরা অ্যাম্বাসেডর ছেড়েছি, ছেড়ে বিএমডব্লিউ চড়তে শিখেছি। এবার তাতে কি হয়েছে, ঠিক আছে এইটুকু তো রিস্ক, ঠিক আছে নিয়ে নি, কি হবে, ঘরে টাকাটা তো আসবে। ঠিক আছে আরেকজন কো অ্যাক্টর, তার হয়তো আরেকটু বেশি রিস্ক, আচ্ছা নিচে নেই, কি আছে, আমার কি। আমার মনে হয় যে তখন থেকে যদি নাটাকে না বলা শেখানো হতো, বা আমরা শিখতাম, বা আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা শেখাতে পারি, তাহলে বোধহয় আজকে এই ঘটনাটা ঘটতো না। চাহিদাটাকে একটু নিম্নমুখী রেখে কাজের মান ভালো করা, এবং ভালোটা ভালো বলতে শেখা, মন্দটা মন্দ বলতে শেখা, এবং যেখানে প্রতিবাদ করার সেখানে প্রতিবাদ করলে পরে, তাহলে আমার ভেতরে যে ঈশ্বরটা আছে সেটা তো আগে, আমি প্রাণ বিসর্জন দিয়ে দিলে ঈশ্বর বিসর্জন দিয়ে আমার তো সৃষ্টি হবে না। তা সেটা যদি করে যদি আমরা আহ আমাদের সংস্কৃতি, আমাদের সৃষ্টিটাকে ধরে রাখতে পারতাম, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। কারণ ওই সহজপাঠ বর্ণপরিচয় পড়াটা মানুষ ছেড়ে দিয়েছে। এই আজকে মঙ্গলবার, আজ জঙ্গল কাটার দিন, আমার বাড়ির জঙ্গলটা কাটবো, পাশের বাড়ি জঙ্গল হয়েছে হয়েছে, তার ক্ষমতা নেই, জঙ্গল কাটা কাটবে না কাটবে না, কিন্তু পাশের বাড়ির ঝোপ থেকেও কিন্তু বিষধর সাপটা আমার ঘরে আসতে পারে। আজকে সেটাই হলো। আজকে রাহুল চলে গেল মানে একটা সৃষ্টির আধার চলে গেল। তা রাহুলদার মতো এরকম অন্য কেউও চলে যেতে পারতো। যার পরিবার থেকে একজন সদস্য গেল তার তো গেলই, কিন্তু আমরাও অনেক কিছু হারালাম, অনেক কিছু পাওয়ার বাকি থেকে গেল। সে সূক্ষ্ম দেহে কোথাও না কোথাও আছে। এখন আমাদের একটাই কাজ, তার কাজগুলোকে সম্মান করা, এবং আর যাতে সে তো চলে গেছে, কাদা ছেটাছেটি গুলো না করা হয়। সেটার মধ্যেও বোধহয় ওই যে নাটাকে না বলতে শেখা, সেটার দরকার আছে। কোনো রাজনীতি দেখতে পাচ্ছ নেপথ্যে? অবশ্যই রাজার নীতি তখনও ছিল, এখনো আছে। এখন খুব বাজেভাবে বলতে গেলে, যেহেতু আমি মোড়ক লাগিয়ে কথা বলতে পারি না, অপদার্থেদের রাজনীতি হয়েছে। অপদার্থের রাজনীতি হয়েছে বলে আগে পালাগান কবিগান ছিল, কবির লড়াই ছিল, তার জন্য পড়াশোনা লাগবে। এখন পড়াশোনা ছাড়া, জ্ঞান ছাড়া, সামান্য একটু গুগল করলে, সামান্য একটু পাশের বাড়ি থেকে কি কথা আসলো শুনে আমি 4টে কথা বলে দিলাম, আমি কত জানি। এখানে যে সিনেমাগুলো দেখানো হচ্ছে, নিজের সিনেমা ছাড়া কজন মানুষ সবারটা দেখছে। আমরাই না সোনার বাংলা গড়ি, আমরাই সোনার বাংলা ভাঙি। তা আমরা ওই রাজনীতিবিদদের মাথায় তুলেছি ওই একসময় যেটা হবে, ওই হীরকের রাজা ভগবান একসময় হয়েছিল, এবার দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, হয়তো সেটাই হবে। রাজা না রানী? সেটা সময় বলবে। কখনো কোনো দল তোমাকে ডাকেনি যে আমাদের দলে এসে তোমাকে আমি টিকিট দিচ্ছি? আর এখন তো বিধানসভার মরশুম চলছে। হ্যাঁ, সে তো আমার চাকরি ছাড়ার সময়টাতেই হয়েছিল, এবং যখন চাকরি ছেড়েছিলাম তখন বলা হয়েছিল যে আমি বিজেপি করি, এবং সেখান থেকে ডাকা হয়েছিল। তারপরে কোন এলাকার কথা হচ্ছে? অঞ্চল না, তখন বিভিন্ন ব্যক্তিবর্গের থেকে আমাকে ফোন করা হয়, এবং আমি সবসময় টিভিতে টক শোতে একজন শিল্পী হিসেবে, একজন নাগরিক হিসেবে গিয়েছিলাম। কারণ আমাদের টোটাল সিস্টেমটার মধ্যেই গলদ ঢুকে গেছে, সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক। আগে না আমাদের নিজেদের শুদ্ধ হতে হবে, তারপরে রাজনীতিটা করতে হবে। রাজনীতি করার আগে পড়াশোনাটা করতে হবে, মানুষের কথা ভাবতে হবে, আমি থেকে আমরা হতে হবে। সুতরাং ডাক আসলেও আমার মনে হয় আমি বোধহয় এতটা আত্মশুদ্ধি ঘটাতে পারিনি যে একজন রাজনীতিবিদ হব। সুতরাং আমার ছাতা যে হবে, আমি এক্সপেক্ট করব তার ভাষণ, তার কর্মকাণ্ড এমন হোক যাতে মনে করি যে আমি একটা ছাতার তলায় আছি, যে ছাতাটায় ফুটো নেই যেখান থেকে জল পড়বে না। সেই ছাতাটার নাম জানতে চাই। সে ছাতাটা কোনোদিন হবে কিনা আমি জানি না। সে ছাতাটা দেখে যেতে পারলে বোধহয় মানবো যে আমার মেয়েকে একটা সুস্থ সমাজ দিয়ে যেতে পারলাম। আর এই যে এখন দেখা যাচ্ছে শিল্পী মহলেও একটা এই আত্মকেন্দ্রিক, যেটা বলছে যে আমরা নিজেরটা ছাড়া কিছু বুঝি না, পাশের বাড়ি থেকে হয়তো কথা শুনে 4টে কথা আমি অ্যাড করে দিচ্ছি। এই যে কালচারটা, এখন এই কালচারটা নিয়ে কি বলবে? দেখো, আগেও কিন্তু গ্রামে এই কালচারটা ছিল। বিকেলবেলার রসদ কি ছিল, তখন তো এত টিভি, এত স্মার্টফোন ছিল না, কিন্তু তখন যেটা ছিল সেটা সমালোচনা ছিল।
সমালোচনার মধ্যে একটা আন্তরিকতা ছিল। দেখেছিস ও না ওইভাবে চুলটা বেঁধেছে, ডাক দিয়ে বলতে এই চুলটা এইভাবে বাঁধিস না, তোকে কিন্তু ভালো লাগছে না, ওইভাবে চুলটা বাঁধ। তার মধ্যে একটা আন্তরিকতা ছিল। এখন যেটা হয়েছে, সামনে বলবে বাহ কি সুন্দর লাগছে, পেছনে বলবে দেখেছিস কি বিচ্ছিরি লাগছে, তারপরে ফেসবুকে তাকে নিয়ে চারটে হুম। কথা বলবে। এবার তাকে ওখানে বিচার সভা ডিপ্রেশন, বসে যায়। তারপরে তাকে ওই একটা ক্ষেপ পঞ্চায়েত বসে যায়, তারপরে তাকে ডিপ্রেশনের মুখে ফেলে দেওয়া হবে। তারপরে বলা হবে জেনজি না একটা না দুটো কথাতেই ডিপ্রেশনে চলে যায়। ভাই আমরাই তাদের স্মার্টফোনটা ঘুরিয়ে দিয়েছি, আমরাই তাদের ঠাকুমার ঝুরি শোনাইনি, আমরাই তাদের সময় দিইনি, আমরাই তাদের রূপকথার গল্প শোনাইনি, আমরাই তাদের নীতি কথা শোনাইনি, আমরাই তাদের মোরাল অফ দ্য স্টোরি কি হয় সেটা জানাইনি, তাহলে দোষটা কার? সুতরাং ওই আরেকটা কথাই বলবো যে শব্দ সাঁকো বাড়ানোর বড্ড প্রয়োজন। আমরা শব্দ বিনিময়ে বড্ড কম করি। সিনেমায় শব্দ কম ব্যবহার করা, বাস্তবিক জীবনে শব্দ বেশি ব্যবহার করা। তাহলে সিনেমায় যদি আমরা শব্দ কম ব্যবহার করি আমরা ভাবতে শিখবো, আর আমরা বাস্তব জীবনে যদি শব্দ বিনিময় করি তাহলে অ্যান্টি ডিপ্রেশন বিক্রি হওয়াটা কম। তুমি তো একজন সমাজসেবীও, তোমার কি মনে হচ্ছে রাজনীতি সত্যি সমাজসেবার জন্য? না, নিজের সেবার জন্য। তাই জন্য তো ভয় লাগে যে এই সমাজে আমি আমার সন্তানকে রেখে যাব, যেখানে আমি নিজে এত যুদ্ধ করেছি। আমি চাইবো না যে আমার সন্তানও এত যুদ্ধ করুক, কারণ প্রত্যেকটা মা বাবা চায় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এবং আমার সন্তান যেন এমন একটা সমাজে থাকে যে সমাজ তাকে গিলে খাবে না। তাই সেই ভয়টা তো মা হিসাবে সবসময় লাগে যে কোনোদিন আমার আমার মেয়েটা সেই কবলে পড়বে না তো, যে লড়াইটা আমাকে লড়তে হয়েছে সেই লড়াইটা ওকে কোনোদিন লড়তে হবে না তো। সেই সেই ভয়টা তো থাকেই। সুতরাং রাজনীতি ব্যক্তি রাজনীতি হয়ে গেছে, ব্যক্তি স্বার্থের রাজনীতি হয়ে গেছে। আর এটা থেকে না বেরোতে পারলে যারা আজকে রাজনীতি করছে তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু খুব একটা ভালো থাকবে না, কারণ ওই আঁচটা ঠিক লাগে, দাবানলটা তো একটা হুম। জায়গায় থাকে না, ছড়িয়ে পড়ে।